আচ্ছা, আমার কথা যদি শোনা যায় তাহলে কেউ একটু জানিয়ে দিলে সেটা আমার শুরু করতে সুবিধা হয়। না হলে আমার কথা যদি শোনা না যায় তাহলে মুশকিল। কেউ একটা জানাও যে আমার কথাটা শোনা যাচ্ছে কি না। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, শোনা যাচ্ছে। সেটা হচ্ছে, নমস্কার, আমার নাম আকাশ কর। আমি বাম ছাত্র আন্দোলনের একজন কর্মী, এসএফআইয়ের একজন কর্মী। যেটা বিষয় সেটা হচ্ছে, ছাত্র সংগ্রাম দক্ষিণ দমদম ৩ এই ফেসবুক পেজটা থেকে আমাকে আজকে বলেছিল যে একটা লাইভ করবার জন্য। এখন বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন আজকে কার্ল মার্কসের ২০৩তম জন্মদিবস। এখন ওরা যে বিষয়টা রেখেছে যে আজকের পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা ও কার্ল মার্কস, এখন দেখুন, এটা আপনারা সবাই বোঝেন যে আজকে একটা লাইভ বলুন বা যাই বলুন না কেন, যাই হোক না কেন, সেটা কার্ল মার্কসকে নিয়েই হবে। কিন্তু যে বিষয়টা ওরা রেখেছে সেটা তো একটা ছোটোখাটো ব্যাপার না, সেটা একটা বড় ব্যাপার। সেইটা নিয়ে সবটা আলোচনা করবার মতো, তার জন্য যা সাধনা, যা পড়াশোনা, যা ইত্যাদি থাকা প্রয়োজন, তার অনেক যা থাকা উচিত তার থেকে অনেকটাই আমার কম আছে। কিন্তু তা সত্ত্বেও ওরা যেহেতু বলেছে এবং সেই জন্য একটা করা। এখন এটাও ঠিক যে আজকে সারাদিন ধরে ফেসবুকে, বিশেষত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন মানুষ কার্ল মার্কস সম্পর্কে, এখনকার পরিস্থিতি সম্পর্কে বলেছে। আজকে গৌতম দেব বলেছেন, কমরেড গৌতম দেব, আমাদের সকলের প্রিয় নেতা। এসএফআইয়ের অল ইন্ডিয়া সেক্রেটারি ময়ূক বিশ্বাস বলেছেন এসএফআইয়ের অল ইন্ডিয়া পেজ থেকে। সুতরাং আরও অনেকে বলেছেন। সুতরাং তাদের এই সমস্ত কথাবার্তার পরে মার্কসকে নিয়ে, আজকের পরিস্থিতিকে নিয়ে আমার আলাদা করে বিশেষ কিছু নতুন করে আমার থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন, তেমনটা নয়। এখন যেটা ব্যাপার, তাও আমি মোটামুটি শুনেছি সব কটা আলোচনাই, আমি সমস্ত আলোচনা থেকেই খুব সমৃদ্ধ হয়েছি, আপনারাও সবাই হয়েছেন। এখন যেটা বিষয় দেখুন, মূলত ওরা 3টে কথা বলেছে বিষয়, যে কার্ল মার্কস, শিক্ষা ব্যবস্থা আর আজকের পরিস্থিতি। এখন আমরা আজকে এই পৃথিবীতে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে এখন আপনি যাই আলোচনা করুন না কেন, কার্ল মার্কস বলে না, আপনি যার বিষয়ে আলোচনা করুন না কেন, আপনি অন্য যে কোনো বিষয়ে আলোচনা করুন না কেন, আজকের করোনা এবং লকডাউন পরিস্থিতি সেই আলোচনার মধ্যে আসবেই, এটা খুব স্বাভাবিক। সুতরাং সেই বিষয়ে এমনি আমরা কথা বলবো। আর যেটা বিষয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। সেইটা আমাদের দেশ, আমাদের রাজ্য, সারা পৃথিবী, সেটা জায়গা সময় অনুযায়ী সেটা ভ্যারি করে। আমি আমাদের দেশ, আমাদের রাজ্যের মধ্যেই থাকার চেষ্টা করব। কিন্তু এর সাথে যদি আমরা কার্ল মার্কসকে জুড়তে যাই, মানে কার্ল মার্কসকে জোড়া মানে তার কথা, তার চিন্তা ভাবনা, তার মতবাদ, এই সবটাকে যদি আমরা জুড়তে যাই, তাহলে যে আলোচনাটা করা দরকার, যে আলোচনাটার মধ্যে আমাদের ঢোকা উচিত, আমরা চেষ্টা করব আমরা সেটার মধ্যেই থাকা। আর প্রথমেই আমি একটা কথা বলছি যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমার কথা শুনতে শুনতে যদি কারোর কোনো প্রশ্ন জন্মায়, যদি মনে হয় যে আমার কোথাও ভুল হচ্ছে, আমাকে ধরিয়ে দেওয়া দরকার, বা একটা ইনফরমেশান বা যা কিছু আপনার যদি মনে হয় কারোর যে একটা ভুল হতে পারে, ভুল হচ্ছে, সেটা আপনারা লিখবেন। আমি দেখতে পাচ্ছি মোটামুটি কি এখানে কমেন্ট আসছে, আমি সেটা চেষ্টা করব। আর যেটা আগে বলা উচিত ছিল আমার, সেটা এখন বলছি যে বিশেষ করে দক্ষিণ দমদম ৩ সেখানকার আমাদের ছাত্র কমরেডরা এবং অন্যান্য কমরেডরা সারা রাজ্যের মতো, সারা দেশের মতো এই পরিস্থিতিতে যে অক্লান্ত পরিশ্রম করছেন মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য, মানুষকে আরেকটু ভালো রাখবার জন্য, তাদের আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। যারা আমার কথা শুনছেন আমি তাদের সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, মার্কস ইত্যাদি, অনেক বড় বড় কথা। মার্কসকে নিয়ে বলতে বসলে তো অনেক কথা বলতে হয়, অনেক ভারী ভারী কথাও বলতে হয়। আমি চেষ্টা করব সেই ভারী ভারী কথাগুলোর মধ্যে একটু কম যাওয়ার। আমি যেটা প্রথমেই বলতে চাইছি সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং মার্কস, এইটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমার মনে হয় মার্কসের যখন পড়াশোনা, মার্কস যখন ছাত্র বা মার্কস যখন গবেষণা করছেন কার্ল মার্কস,
সেই সময়টাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে বোধহয় আমাদের সুবিধা হয়। এটা তো ইতিহাসেই আমাদের ফিরতে হবে, তো সবাই জানা বিষয়টা হচ্ছে কার্ল মার্কস চাইতেন ছোটোবেলা থেকেই একটা ঝোঁক ছিল ওনার দর্শন আর সাহিত্যের প্রতি, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে ওনার বাবা হেনরিচ মার্কস তিনি সেইটা খুব একটা পছন্দ করতেন না। তিনি চাইতেন ছেলে আইন পড়ুক, কারণ এইটা কোনো কারণে তার মনে হয়েছিল যে ছেলে মানে কার্ল মার্কস ফিলসফি বা লিটারেচারে খুব একটা নাম করতে পারবে না। এখন সেই কথাটা যে পুরোপুরি তার চিন্তা তার ভাবনাটা যে পুরোপুরি মিথ্যে সেটা আজকে আর বলার অপেক্ষা থাকেন। কিন্তু যাই হোক না কেন, খানিকটা পরিবারের চাপে পড়েই কার্ল মার্কস প্রথমে আইন নিয়েই ভর্তি হন পড়াশোনায়, তারপরে উনি শিফট করে যান ফিলোসফির দিকে, উনি পিএইচডিও করেন ফিলোসফিতেই। এই পড়াশোনা চলাকালীন আমি সেসবের খুব তথ্যর মধ্যে যাচ্ছি না, কোন ক্লাসে কত নাম্বার পেয়েছিলেন, কি পেয়েছিলেন। আমরা তো কার্ল মার্কস নিয়ে আলোচনা করব, আমরা পরীক্ষার মার্কস নিয়ে অত আলোচনা করব না, অত করে লাভ নেই। আমি যেটা বলতে চাইছি যে ও যখন ছাত্র তখন পৃথিবীতে উনি যেখানকার বাসিন্দা, তখন প্রুশিয়া বলা হতো জায়গাটাকে, পরে জার্মানি হয়েছে, সেই জায়গার ইতিহাস, সেই জায়গায় একটা টালমাটাল চলছে। কি নিয়ে টালমাটাল? মূলত একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ঈশ্বর যে ধারণাটা মানুষের কাছে আছে সেটা তো ক্রমশ পরিবর্তিত হয়েছে। আজ আমরা ঈশ্বর বলতে যা বুঝি আমার পাশের বাড়ির লোক তা বোঝেন না, বা আজকে আমি যা বুঝি আমার পরিবারের আগের মানুষেরা আজ থেকে 20 বছর আগে বা আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে তা বুঝতেন না। এইটা বারবার চেঞ্জ হয়েছে। এখন ও যখন ছাত্র তখন এইটা নিয়ে ওইখানে খুব একটা তর্ক বিতর্ক চলছে যে ঈশ্বর কি, ঈশ্বরকে আমরা কিভাবে দেখব, ঈশ্বর আদেও আছেন কিনা, এই প্রশ্ন সেই দিনই কিন্তু তখন উঠছিল। এখন ও যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলেন কার্ল মার্কস, তখন হেগেল বলে আমরা জানি, আপনারা সবাই নাম শুনেছেন, একজন বিখ্যাত তখন বুদ্ধিজীবী, পরেও অনেকবার তার নাম উচ্চারিত হয়েছে ইতিহাসে। যতদিন মানুষের ইতিহাস থাকবে ততদিন তার নাম উচ্চারিত হয়। এরা সবাই মূলত সেই সময় প্রাথমিক একটা ঝোঁক ছিল হেগেলের পন্থায় দিকে ঝুঁকে থাকা। মার্কসও তাই ছিলেন। ঈশ্বরকে সম্পর্কিত খানিকটা প্রচলিত যা ধারণা তার থেকে একটু সরে এসেই হেগেল বলতেন। আমি তাদের কথাবার্তাগুলোর মধ্যে খুব বেশি যাব না, কারণ আমরা মার্কস আর আজকের পরিস্থিতি নিয়েই কথা বলব। কিন্তু তারপরে কার্ল মার্কস আস্তে আস্তে এই হেগেল ইত্যাদি করতে করতে একটা সময় বুঝতে পারলেন যে উনি যা ভাবছেন, উনি যেভাবে সমাজকে দেখছেন, উনি ওনার পড়াশোনা, ওনার সিলেবাসের পড়াশোনা, তার বাইরের পড়াশোনা সবটা দিয়ে যা বুঝছেন, তাতে হেগেল দিয়ে সবটা ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন তাদের প্রায় সমসাময়িক ফুয়েরবার্গ, তিনিও পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক, একজন চিন্তাবিদ, তারা নানা রকমের লেখাপত্র শুরু করলেন। তাদের চিন্তাভাবনাটা হেগেলের থেকে আরেকটু সরে গেল। তারা কার্যত এই কথাটা বলার চেষ্টা করলেন যে ঈশ্বর আসলে মানুষের সৃষ্টি, মানুষের চিন্তা, মানুষের ভাবনা, সেই চিন্তাভাবনার মধ্যেই ঈশ্বরের জন্ম, সেই চিন্তাভাবনার মধ্যেই ঈশ্বরের সৃষ্টি। সুতরাং যদি মানুষ ঈশ্বরকে সৃষ্টি করতে পারেন, তাহলে মানুষ তার সংকট, তার দারিদ্র, তার অন্যান্য দুঃখ, অন্যান্য যন্ত্রণা, সেগুলোর কেন নিরসন করতে পারবে না? সুতরাং সেই ঈশ্বরের ধারণা থেকে আস্তে আস্তে ফুয়েরবার্গরা শিফট করে নিয়ে গেল সেই ধারণাটাকে মানুষের লড়াই সংগ্রাম সেই দিকে। মার্কস স্বভাবতই তাতেই আকৃষ্ট হলেন এবং আস্তে আস্তে হেগেল থেকে সরে এসে ফুয়েরবার্গের দিকে যেতে থাকলেন। আমি এই ইতিহাসটা, এই গল্পটা এই কারণেই বললাম, এটা বুঝবার জন্য যে দাস ক্যাপিটাল প্রথম যা দিয়ে শুরু করছেন কার্ল মার্কস, যে ডাউট এভরিথিং, মানেটা কি? যে কোনো কিছুকে প্রশ্ন করো, এমনকি নিজেকেও, নিজে যা ভাবছো, নিজে যা করছো তাকেও। এরপর এর থেকেই ডেভেলপমেন্ট হয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ ইত্যাদি, এসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু এই কথাটা বিশেষ করে আমরা যারা আজকে ছাত্র, আমাদের যারা বন্ধুবান্ধব, আমাদের এই বয়সের আমাদের যারা ছিলেন, তাদের এই কথাটা সবসময় আমার মনে হয় আমাদের সংগঠনের তো এটাই কথা, যে কোনো কিছুকে প্রশ্ন করো। আমাদের সংগঠনের মধ্যেও সেই প্র্যাকটিস আছে যে একজন কোনো একটা কথা বলছি বা
কেউ সেটা বলছেন সেটাই ধ্রুব সত্য, এমনটা তো নয়। আমরা সব সময় প্রশ্ন করি, তর্ক করি, আলোচনা করি, তার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাই। এইটা কার্ল মার্কসের জীবনটা যদি আমরা তার ছাত্রাবস্থাটা যদি আমরা বোঝার চেষ্টা করি, হেগেলের দিকে যখন ঝুঁকেছিলেন এরকমটা ছিলেন না যে এখানেই শেষ, এর বাইরে এর থেকে ভালো চিন্তাভাবনা কিছু হতে পারে না। এইটা কোনো দিন কার্ল মার্কস বলে না, এটা পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ দার্শনিক, যে কোনো শ্রেষ্ঠ চিন্তাবিদরা কখনো এর মধ্যে ঢুকে যাননি, এই খোপে ঢুকে যাননি যে আমি যা বলছি, আমি যা ভাবছি সেইটাই শ্রেষ্ঠ, সেইটাই মহত্তম, এর থেকে ভালো কিছু হতে পারে না। এইটা হয়ে গেলে আর এগোনোর জায়গা থাকে না। এইটা হয়ে গেলে আর নতুন কিছু জানা, নতুন কিছু পড়া, নতুন কিছু ভাবা, সেই জায়গাটা ক্রমশ আমাদের কাছে সংকুচিত হয়ে যেতে থাকে। সুতরাং আমি এই কথাটা বলবার জন্যই কার্ল মার্কসের এই গল্পটা বললাম। এখন কার্ল মার্কসের বিষয়ে তিনি কি করেছিলেন, তিনি কিভাবে কি করেছিলেন, এই সবটাই আমরা জানি। সেটা নিয়ে খুব বেশি বলে সময় নষ্ট করবার কোনো প্রয়োজন হয় না। কিন্তু একটা ধারণা বোধহয় আমাদের কারোর মধ্যে একটু কখনো গেথে বসে যায় নানা কারণে। আসলে ইতিহাসের তো নানা রকমের বিকৃতি হয়, যে কার্ল মার্কস বুঝি ওই টেবিলের পাশে বসে বই খাতা নিয়ে সারা জীবন কাটিয়েছেন, লেখাপত্তর করেছেন, তার লেখা, তার মতবাদ সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়েছে, সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করেছেন, কি তিনি বোধহয় এইসব লেখাপড়া, চিন্তাভাবনা এসব নিয়েছিলেন। ঠিক তাই নয়, ঠিক তাই নয়। আপনি যদি ইতিহাসের দিকে দেখেন তাহলে দেখবেন যে কার্ল মার্কস শুধুই বাড়িতে বসে টেবিলে বসে লিখেছেন আর ভেবেছেন আর বলেছেন তা নয়। রীতিমতো লড়াইয়ের মাটি থেকে, রীতিমতো আন্দোলন, রীতিমতো নানা রক্তক্ষয়ী সংগ্রাম, তাতে সরাসরি যুক্ত হয়েছেন, জেল খেটেছেন, বারবার ইউরোপের নানা দেশ থেকে বিতাড়িত হয়েছেন, সেই দেশের শাসকরা সেই দেশ ছেড়ে চলে যেতে বলেছেন, বারবার এদেশ ওদেশ ঘুরে ঘুরে আস্তানা পাল্টে 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 থাকতে হয়েছে। আপনারা জানেন অনেকেই যে শেষের দিকে রীতিমতো অর্থকষ্টে ভুগেছেন, তার বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস না থাকলে খাওয়া দাওয়াও জুটতো না, এমন পরিস্থিতি। কিন্তু সেই বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস মানে মার্কস কি, এইটা ব্যাখ্যা করতে গেলে ফ্রেডরিক এঙ্গেলস যে কথাটা বলছেন, যেদিন কার্ল মার্কস চলে গেলেন, যেদিন কার্ল মার্কস মারা যান তার 3 দিন পরে তাকে সমাহিত করা হয়। সেই যখন তিনি সমাহিত হচ্ছেন তখন সেইখানে খুব বেশি লোক ছিল না তাকে শ্রদ্ধা জানানো, কারণ তখনও কার্ল মার্কস সারা পৃথিবীর কাছে সেইভাবে পরিচিত হয়নি, মৃত্যুর পরই পরিচিত হয়েছেন মূলত। আর তখন সারা পৃথিবীতে যা পরিস্থিতি, তখন কার্ল মার্কসকে শ্রদ্ধা জানানো খানিকটা অপরাধবোধ। কিন্তু যে কজন ছিলেন সে কজনই সেখানে দাঁড়িয়ে ফ্রেডরিক এঙ্গেলস বলেছিলেন যে আমাদের এই মনুষ্য সভ্যতা, আমাদের এই পৃথিবী, তাতে যতদিন মানব সভ্যতা বেঁচে থাকবে ততদিন দুটো জিনিসকে কোনো দিন মানুষ ভুলতে পারবেন না। এক হচ্ছে মানুষের জৈবিক বিবর্তনের ধারায় ডারউইনের মতবাদ, আর 2 হচ্ছে মানুষের সামাজিক যে বিবর্তন, রাজনৈতিক যে বিবর্তন, সেই বিবর্তনের ধারায় আমার বন্ধু কার্ল মার্কসের মতবাদ। এখন ফ্রেডরিক এঙ্গেলস সেদিন যখন এই কথাটা বলছিলেন, তখন ফ্রেডরিক এঙ্গেলসও ভাবেননি হয়তো যে তিনি যে দুটো কথার কথা বললেন তার সাথে সাথে তার বলা কথাটাও, এই 3টে কথাই সারা পৃথিবীর কাছে অমর হয়ে যাবে। এই 3টেই পৃথিবীর কাছে ধ্রুব সত্য হয়ে থাকবে যত দিন পৃথিবী বাঁচবে, এটা আমরা বিশ্বাস করি। এখন নানাভাবে নানা লোকেরা বলার চেষ্টা করেছে যে মার্ক্সবাদ আজ আর চলে না, মার্ক্সবাদের পতন হয়েছে, মার্ক্সবাদ এখন আর অতটা চলে না, আজকের প্রজন্মকে আকৃষ্ট করে না। কিন্তু বারবার মিথ্যে প্রমাণিত হয়েছে তাদের সমস্ত কথা। ওই যখন সোভিয়েত পড়ে গেছিলো, যখন সোভিয়েতের পতন হলো, তখনও তো অনেকে বলেছেন যে সমাজতন্ত্রের পতন, সমাজতন্ত্র শেষ। আমরা বলেছিলাম, যারা, আমরা তো তখন ছিলাম না, মানে আমরা যাদের থেকে শিখেছি, তখন জ্যোতি বসু, হরকিষেণ সিং, সুরজিৎরা আমাদের এখানকার নেতা, বামপন্থী আন্দোলনে তারা সারা পৃথিবীর সমস্ত কমিউনিস্ট পার্টি, সমস্ত ব্লকগুলোকে এক জায়গায় এনে আমাদের দেশে একটা অধিবেশন করলেন। সেই অধিবেশন সিদ্ধান্ত নিল যে না, সমাজতন্ত্রের পতন হয়নি, সমাজতন্ত্রকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা ব্যর্থ হয়েছে এবং সেই এক্সপেরিমেন্ট মার্ক্সবাদ থেকে খানিকটা সরে গেছিল বলে তারা ব্যাখ্যা করেছিলেন। তারপরে আজও সারা পৃথিবীতে মার্ক্সবাদ, সমাজতন্ত্র, তার ধারণাকে কেউ ফেলে দিতে পারেননি। যারা যারা বলেছিলেন যে মার্ক্সবাদ ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ, তারাও সমাজতন্ত্রের বই, তারাও মার্ক্সের বই আবার নতুন করে কিনে খুঁজে বার করার চেষ্টা করছেন আজকের সংকট থেকে বেরোনোর কি পথ তার
সেই পথ খুঁজে বের করবার জন্য। এখন আজকের পরিস্থিতি সারা দেশে যা চলছে আপনারা তো জানেন, সারা দেশে না সারা পৃথিবীতে একটা একটা অভূতপূর্ব সংকট। এই বিষয়ে তো কারোর কোনো মানে বিতর্ক নেই, কারোর কোনো তর্কও নেই যে একটা নতুন বিপদ। এই বিপদ সম্পর্কে আমরা খুব বেশি ওয়াকিবহল ছিলাম না, আমরা জানি না এই শত্রু কেমন, এই শত্রুকে কীভাবে হারাতে হয়, এই ভাইরাসকে কীভাবে হারাতে হয়। সুতরাং সারা দেশ সারা পৃথিবী একটা নতুন সংকটের মধ্যে পড়েছে। কিন্তু এই যে আজকের সংকট, সেই সংকটকে মোকাবিলা করবার ক্ষেত্রে নানা রকমের মডেল আসছে, নানা রকমের নতুন নতুন চিন্তাভাবনা আসছে। কিন্তু আমরা এই যে বলছি, যারা বলেছিলেন মার্ক্সবাদ ভ্রান্ত, মার্ক্সবাদের পতন হয়ে গেছে, মার্ক্সবাদ আর চলে না, আমরা বলছি আপনারা মার্ক্সই যদি খুঁজে দেখেন, আপনারা যদি সমাজতন্ত্রের মডেলই খুঁজে দেখেন, তার উদাহরণ তৈরি হচ্ছে আমাদের দেশে, তৈরি হচ্ছে কেরালায়, সারা পৃথিবীতে তৈরি হচ্ছে, ভেনেজুয়েলায়, কিউবায়। বোঝা যাবে যে এর উত্তরও হয়তো এই বিপদ করোনাই হবে তা তো আর কেউ জানতেন না, কিন্তু এরকম সংকটে কিভাবে মুক্তির পথ পাওয়া যায়, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, তার উত্তর কিন্তু আমাদের কাছে পুরোটা না জানা হলেও কিছু কিছু সূত্র কিন্তু আমাদের কাছে আছে। এখন লকডাউন চলছে সারা পৃথিবীতে, এর কোনো বিকল্প নেই, আপনাকে লকডাউন করতে হবে, আপনাকে লকডাউন করে এর দ্রুত ভ্যাকসিনেশনের দিকে যেতে হবে, বিজ্ঞান সেই চেষ্টাই করছে। কিন্তু তার সাথে এই লকডাউন চলার ফলে সারা পৃথিবীতে এবং সারা দেশে, বিশেষ করে আমাদের মতো দেশ ভারতবর্ষ অন্যান্য অনেক দেশের থেকে তুলনায় গরিব মানুষের সংখ্যা বেশি, সেই দেশে অর্থনীতি প্রবল সংকটে পড়বে, এটা সবাই জানে, এটার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়া দরকার হয় না। কিন্তু সেই সংকট থেকে মুক্তির পথ কি, সেই সংকটকে আমরা কিভাবে কাটাতে পারি, সেইটা বোধহয় আমরা সেই প্রশ্নের উত্তরের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা তত্ত্বর কথার থেকে আমি চাইব উদাহরণ দিকে বেশি যেতে। এই যে আমরা বলছি যে উত্তর ছিল মার্ক্সবাদী উত্তর দিয়ে গেছে, কেন? কারণ আমরা বলছি যে এই সংকট থেকে মুক্তির পথ একদিনে হঠাৎ করে তৈরি হয় না। আজকে হঠাৎ আমার মনে হলো যে করোনা হয়েছে, আমাদের কাছে কোনো জাদু কাঠি আছে, আমি সেই দিয়ে সমস্ত সংকট মিটিয়ে দেবো, এইভাবে হয় না। এটা একটা লং টার্ম প্রসেস। যে কথাটা আমরা আমাদের দেশে বারবার করে বলার চেষ্টা করেছি, বামপন্থীরা বলার চেষ্টা করেছে, আমরা ছাত্র আন্দোলনের কর্মীরা শিক্ষাক্ষেত্রে বলার চেষ্টা করেছি, যে মোট দেশের যে অর্থনীতি, তার যা বাজেট, তার যা জিডিপি, তার একটা বড় অংশ ব্যবহার করা উচিত স্বাস্থ্যক্ষেত্রে। আমরা ছাত্র আন্দোলনের কর্মীরা বারবার করে এটা বেশি বলি, শিক্ষাক্ষেত্রে সাথে স্বাস্থ্যক্ষেত্রে, মানুষের যেগুলো প্রয়োজন, স্বাভাবিকভাবে প্রয়োজন, প্রাথমিক প্রয়োজন, অন্ন বস্ত্র বাসস্থান, সেইগুলোর ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশের স্বাধীনতার এত বছর পরেও সেইটা সবটা তো ঠিকঠাক হয়নি। আমি সেইটাই বলছি যে আপনি ইনফরমেশনের দিকে যদি যান, আপনি তথ্যের দিকে যদি চান, আমাদের ভারতবর্ষে এখন মোট জিডিপির স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহার করা হয় 1.28%। এগুলো এখন তো গুগলেই আছে, ইন্টারনেটে আছে সব, আমি সেখান থেকেই পেয়েছি, আপনারাও চাইলে দেখে নিতে পারেন। আর যে ভেনেজুয়েলা নিয়ে খুব কথা হচ্ছে না সারা পৃথিবীতে, যে মডেল করোনার বিরুদ্ধে, এই সংক্রমণের বিরুদ্ধে, কেন পারলো তারা? তাদের কাছে কি কোনো জাদুকাঠি আছে? তাদের কাছে কি কোনো বড়ি আছে যে সে দেশের সরকার খাইয়ে দিচ্ছে, করোনা হেরে যাচ্ছে? না, সেই দেশের স্বাস্থ্যক্ষেত্রে জিডিপির হার, জিডিপির মোট 5.23%, এটা 2014 সালের হিসেব, তারপর হু আপডেট করেনি যে কোনো কারণেই হোক, তারা স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় করে। আর যে কিউবার কথা আমরা বারবার বলি, সেই কিউবা সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি 12.09% তারা স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় করে। আর আমাদের দেশের মধ্যে যে হিসেব, সেই হিসাবে এটাও বাস্তব, এটাও সত্যি, সরকারেরই হিসেব, দেশের সরকারের দেওয়া হিসেব, কেরালাতেই স্বাস্থ্যক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ টাকা ব্যবহার করা হয়। পশ্চিমবাংলাও প্রথমের দিকেই ছিল, এখন যার পাল্লায় পড়েছে তার পাল্লায় পড়ে আস্তে আস্তে সেটা পিছনের দিকে যাচ্ছে। সুতরাং এইটা একটা পরিকাঠামোর ব্যাপার। আপনি পরিকাঠামো তৈরি করতে পারলে সেই ব্যবস্থাটা আপনি করতে পারবেন। আর যদি আপনি পরিকাঠামো করতে না পারেন, তাহলে আপনাকে এখন এরকম হাতড়ে বেড়াতে হবে, আমাদের দেশে যেটা হচ্ছে। আমরা বারবার করে বলছি যে একটা অভূতপূর্ব সংকটের মধ্যে সারা দেশ পড়ছে, শুধু স্বাস্থ্যক্ষেত্র নয়, সেই স্বাস্থ্যক্ষেত্রের সাথে যারা যুক্ত তারা তো বটেই, আমরা তাদের নিরাপত্তার দাবি করছি, বারবার করে আরও কথা বলছি। তার সাথে যে পরিমাণ অসংখ্য মানুষ এই
ইয়ের কারণে, এই লকডাউনের কারণে নানা জায়গায় নানা রকম সমস্যায় পড়েছে। আপনারা তো দেখেছেন যে বামপন্থীরা সারা দেশে, সারা রাজ্যে, আমাদের জেলায়, আমি যেখানে থাকি সেখানে দেখেছি, এই যেই পেজ থেকে হচ্ছে দক্ষিণ দমদমের কমরেডরা সারা রাজ্যে, সারা দেশে নানাভাবে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাছে কোনো ফ্যাশন না, মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাছে কোনো রোম্যান্টিসিজম না, কিন্তু আমরা বাধ্য হচ্ছি মানুষের পাশে দাঁড়াতে। আমরা তো চাই রিলিফ ব্যাপারটাই তুলে দিতে, রিলিফ দিতে যাতে না হয় সেই ব্যবস্থা চাই। কিন্তু এখন এই পরিস্থিতির মধ্যে, এই সংকটের মধ্যে যে মানুষ পড়েছেন, তাদেরকে যাতে কোনো রকমের একটা ব্যবস্থা করে রাখা যায়, বাঁচিয়ে রাখার, সেই জন্য আমাদের এই কাজটা করতে হচ্ছে। অক্লান্ত পরিশ্রম করছেন সারা দেশ জুড়ে বামপন্থী ছাত্র আন্দোলন কর্মীরা, যুব আন্দোলন কর্মীরা, সমস্ত বামপন্থীরা। কিন্তু এটা আমরা কতটা করতে পারি? আমরা একটা টোকেন কাজ করতে পারি, একটা টোকেনিজম আমরা বলছি, আমরা একটা মডেল দিচ্ছি যে এইভাবে করা যায়। কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, আমাদের রাজ্যে যদি বামপন্থীরা রাস্তায় না নামতো এই কাজটা করার জন্য, আর আমি সমস্ত জায়গায় আমি আমার পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি তাদের অভিনন্দন জানাই, তাদের অভিবাদন জানাই, তাদের সেলাম জানাই, যারা হয়তো সবসময় ওইভাবে কোনো সরাসরি রাজনৈতিক কাজকর্মের সাথে যুক্ত না আমাদের মতো, কিন্তু এই সংকটের মধ্যে দাঁড়িয়ে দল মত নির্বিশেষে বন্ধুবান্ধব 3জন 4জন এক জায়গায় হতে পেরেছেন। কোনো একটা নাটকের সংস্থা, গানের দল, কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন এই গোটা ব্যবস্থা। তারা যদি না ঝাঁপাতেন, আর বামপন্থীরা যদি না ঝাঁপাতেন, আমাদের দেশ, আমাদের রাজ্যে কোথায় যেতেন মানুষ, কী অবস্থার মধ্যে দাঁড়াতেন মানুষ? শুধুমাত্র ডায়লগবাজি দিয়ে সবটা হয় না। কেন বলছি এই কথাগুলো? কারণ মার্ক্সের বাস্তবায়ন এইখানে। আমরা কেন আমাদের নিয়ে গর্ব করি, কেন বামপন্থাকে নিয়ে গর্ব করি? কারণ মার্ক্স যা বলেছেন সেই অনুযায়ী আমরা চলছি, চলে দেখতে পাচ্ছি, কাজে দিচ্ছি। এই তো সহজ ফান্ডা, এর বাইরে তো কোনো কথা নেই। এই যে মনোভাবের পার্থক্য, আপনি মনোভাবের পার্থক্যটা বুঝবেন। আমাদের দেশের পরিযায়ী শ্রমিকরা, হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা সারা দেশের বিভিন্ন জায়গায় আটকে গেছে। আমাদের রাজ্যের অনেকে আটকে গেছেন অন্য রাজ্যে, সারা রাজ্যেরই সমস্ত জায়গায় এই সমস্ত শ্রমিকরা আটকে গেছেন। দেশের সরকার কোনো রকমের একটা ব্যবস্থাপনা ছাড়া হঠাৎ করে লকডাউন ডেকে দিল, ঠিক আছে, হতে পারে আপৎকালীন পরিস্থিতিতে একটা আপৎকালীন সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু আপনাকে তো ভাবতে হবে এই মানুষগুলোর কি হবে, কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবে, কিভাবে ঘরে ফিরবে। এখন যখন ব্যবস্থা হলো ঘরে ফেরার, তখন এটা তো আপনাকে স্বীকার করতে হবে। এখন আপনি চাপে পড়ে অন্য কথা বলছেন অন্য কথা, কিন্তু প্রথমে তো এটা ঠিক হয়েছিল যে পুরো ভাড়া তার সাথে 50 টাকা করে বেশি দিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে হবে। যারা খেতে পাচ্ছে না, যাদের কাছে রিলিফ দিয়ে আসতে হচ্ছে বিভিন্ন সংস্থাকে, বামপন্থী আন্দোলনের কর্মীদের, অন্যান্য মানুষদের, তাদের কাছে রিলিফ পৌঁছে দিয়ে আসতে হচ্ছে যাতে তারা খেয়ে পড়ে বাঁচতে পারেন, সেইখানে তাদের বলা হচ্ছে টাকা দিয়ে ফিরতে হবে এবং যা ভাড়া তার থেকে বেশি। আমাদের সাথে অনেক রাজনৈতিক প্রশ্নে অনেক মতবিরোধ আছে, কংগ্রেসের সাথে থাকবেও, কিন্তু তারা বললেন যে একটা চাপ দিলেন। এইগুলো তো চাপ, আসলে একটা রাজনৈতিক চাপ, যে তারা সমস্ত খরচ বহন করবে। আজকে সিটু বলেছে, শ্রমিক আন্দোলনের নেতৃত্বরা বলেছেন যে আমাদের রাজ্যে এই যে 15% দেওয়ার কথা ভাড়া, তা যদি রাজ্য সরকার না দিতে চায় পারে, তাহলে সিটু দেবে সেটা। আমরা এই কথাটাই বলতে পারছি যে মনোভাবটা পাল্টান। আপনি মুকেশ আম্বানি, বিজয় মাল্য, এদের প্রতিদিন আপনি ঋণে ছাড় দিচ্ছেন, প্রতিদিন এদের ব্যবসা করবার জন্য ফাঁকা মাঠ দিচ্ছেন। আর যাদের শ্রমে দেশ চলে, যাদের পরিশ্রমে এই দেশের কাঠামো দাঁড়িয়ে আছে, যে ভারতবর্ষ নিয়ে আমাদের এত গর্ব, কাদের জন্য? মুকেশ আম্বানির জন্য এই ভারতবর্ষ তৈরি হয়েছে। মুকেশ আম্বানি তৈরি করেছে ভারতবর্ষ। আমার ভারতবর্ষ তৈরি করেছে আমার ভারতবর্ষের শ্রমিক, তার শ্রম দিয়ে আমার ভারতবর্ষকে খাইয়ে পড়ে বাঁচিয়ে রেখেছে আমার দেশের কৃষক। আমার দেশকে সারা পৃথিবীর কাছে আমার দেশের মুখ উজ্জ্বল করেছে আমার দেশের ছাত্ররা, শিক্ষকরা। আপনি তাদের দিকে আপনাদের কোনো নজর নেই, তাদের দিকে দক্ষিণপন্থী শাসকদের নজর থাকে না। আমি এইসব মার্কস টার্কসের বিষয়ে আলোচনা, শিক্ষা ব্যবস্থা, সাম্প্রতিক পরিস্থিতি, এইসবের মধ্যে মমতা ব্যানার্জিকে আর টানতে চাইছি না, কারণ অনেক বড় ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। মমতা ব্যানার্জি এখানেই না, অনেকেই আমাদের রাজ্যে তাকেই সব থেকে বড় মার্ক্সবাদী বলে মনে করেছিলেন। এখন তারা কোথায় মুখ লুকাচ্ছেন আমি জানি না, আদেও লুকাচ্ছেন কি না, কিন্তু যাই হোক, সেইগুলো কথা না। কিন্তু আপনি বুঝবেন, আমার এটা বলতে চাইছি যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি যদি দেখেন,
কি অদ্ভুত কথা। মানে আমি তো বুঝতে পারি না, যারা দেশ চালান, যারা এই কথা বলতে পারেন, বললেন যে যেহেতু লকডাউন চলছে, স্কুল কলেজ খুলতে পারছে না, তাতে কি হবে, অনলাইন ক্লাস হবে সবার জন্য, অনলাইন এক্সামিনেশন হবে, দেশের সরকার প্রস্তাব করলো। আচ্ছা, এরা কি দেশটা চেনে না? এরা কি দেশের মানুষকে, এরা কি দেশের সমস্ত পরিস্থিতি, এরা কি দেশটা ঘোরেনি? আমাদের দেশের সমস্ত ছাত্রছাত্রী, তাদের পরিবার, তাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, তাদের কাছে অ্যান্ড্রয়েডের অ্যাক্সেস আছে। খেতে পাচ্ছেন না যে দেশের মানুষ, যে দেশের মানুষকে রিলিফ দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে, সেখানে এই ব্যবস্থাটা যদি আপনি সবার জন্য করতে চান, তাহলে সেখানে একটা ভেদাভেদ তৈরি হবে না? এসএফআই প্রথম দিন থেকেই বলেছে যে এই ডিসক্রিমিনেশন করা যাবে না। একদল তাদের ব্যবস্থা থাকার জন্য, প্রিভিলেজড হওয়ার জন্য পড়াশোনা করতে পারবে, আরেক দল পড়াশোনা করতে পারবে না, তাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস নেই, তাদের কাছে অ্যান্ড্রয়েডের অ্যাক্সেস নেই বলে এইটা হতে পারে না। আমরা বলেছি এই ঘটনা হলে আমরা তার প্রতিবাদ জানাবো। আমরা বলিনি যে অনলাইন ব্যাপারটা বন্ধ করে দাও, সেটা আমরা বলছি না। আমরা বলছি দেশের সরকার চাইলে পারে, রাজ্যের সরকার চাইলে পারে, যাদের কাছে অনলাইন অ্যাক্সেস নেই, যাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস নেই, তাদের সকলের জন্য ইন্টারনেটের অ্যাক্সেস, তাদের সকলের জন্য অ্যান্ড্রয়েডের অ্যাক্সেসের ব্যবস্থা করা। সেই ব্যবস্থা করে নিয়ে অবশ্যই আমাদের এই পথে যেতে হবে, কিন্তু তার আগে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে যাতে সবাই, শিক্ষা আমাদের মৌলিক অধিকার, দেশের সমস্ত নাগরিকের মৌলিক অধিকার, দেশের সমস্ত ছাত্রছাত্রীর মৌলিক অধিকার, কেউ যাতে তার থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করতে হবে। এইটা হচ্ছে মনোভাবের পার্থক্য, এইটাই হচ্ছে দক্ষিণপন্থার সাথে বামপন্থার মনোভাবের পার্থক্য, যে পার্থক্যটা আমরা বারবার করে বলতে চাইছি, যে পার্থক্যটা আমরা বারবার করে বোঝাতে চাইছি। এখন যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, তারপর এই শিক্ষার কথাটায় ঢুকলাম, যেহেতু মূলত আমাদের বিষয়টা শিক্ষাকেন্দ্রিক আছে। এই সারা পৃথিবীতে এখন যে পরিস্থিতিটা, এখন আপনি যদি সংখ্যা দেখেন, তাহলে একটা অদ্ভুত আমাদের কাছে আসছে ডেটা, যে সারা পৃথিবীতে যত মানুষ করোনার কারণে এখনও অবধি মারা গেছেন, তার মধ্যে 1/4 আমেরিকা। প্রায় 56,000 মানুষ আমি দেখছিলাম পরশুদিন অবধি, আজকে হয়তো সেই সংখ্যাটা আরও বেড়েছে দুর্ভাগ্যজনকভাবে। হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন আমেরিকা। আমাদের তো একটা মিথ আছে আমেরিকা সম্পর্কে যে দে আর সুপার পাওয়ার, এমন কিছু নেই যে তাদের কাছে অসম্ভব, তারা সব পারে। কিন্তু তাহলে কেন এটা হচ্ছে? হয় তাহলে এই মিথটা ভুল, এই মিথটা ভেঙে যাওয়া দরকার, যে দক্ষিণপন্থা, চরম দক্ষিণপন্থা ট্রাম্পের মতো একটা লোক, যারা ভারতকে দুদিন আগে হুমকি দিল যে ওষুধ পাঠাও, নালে ইয়ে করে দেবো, তাহলে নালে ফল ভুগতে হবে। কেউ কেউ তো তাতেই গলে গেলেন, পাঠালেন সমস্ত। মানে এইসব তো আমাদের সাথে ছোটোবেলায় হতো, বন্ধুবান্ধবদের মধ্যে যখন ঝগড়াঝাটি হতো, এইসব হতো। তখন তো আর টুইটার ছিল না, বা আমাদের এখনও টুইটার আমরা করে কি করবো, সব মাতব্বরদের ব্যাপার, সেলিব্রিটিদের ব্যাপার। কিন্তু বন্ধুবান্ধবদের সাথে আগে ঝগড়া হলে আমরা কথা বন্ধ করে দিতাম, তারপরে আবার ঝগড়া মিটে গেলে আবার কথা বলা শুরু করতাম। এ তো শিশুসুলভ ব্যাপার। যখন ওষুধের দরকার হলো, তখন হোয়াইট হাউস তার টুইটার আমাদের দেশের প্রধানমন্ত্রী পিএমওকে ফলো করতে শুরু করলেন। তাতে তো যাদের যা খুব আনন্দ হওয়ার কথা, তারা তো আনন্দে মাতামাতি শুরু করে দিলেন। তারপর যখন ওষুধ পাওয়া হয়ে গেল, আনফলো করে দিলেন। এগুলো শিশুসুলভ ব্যাপার। এগুলো যে কেন করে, এগুলো যে কেন হয়, সবটা আমার বোঝাপড়ার মধ্যেও নেই। এগুলোর কোনো মানেও হয় বলে আমার মনে হয় না। কিন্তু যেটা বিষয়, সেটা হচ্ছে এই যে কেন হচ্ছে। কারণ আমেরিকা এখনও জানবেন আপনি, এখনও কমপ্লিট লকডাউন করেনি তাদের দেশ। পার্শিয়ালি লকডাউন হয়েছে কিছু কিছু জায়গায়, বেশিরভাগ জায়গায় লকডাউন, কিন্তু তাও যেটাকে 100% লকডাউন বলে, যেটা আপনি আপনার দেশে দেখছেন, তা এখনও হয়নি। কেন? কারণ এই অতি দক্ষিণপন্থার এইটাই হচ্ছে মনোভাব, যে কিছু লোক মারা গেলে মারা যাক, কিন্তু আমার দেশের এই যে মাতব্বরি, সারা পৃথিবী জুড়ে আমরা মাতব্বরিটা করি, সেটা তো অর্থনীতির গরমে, সেইটা যাতে বন্ধ না হয়। একই জিনিস হয়েছিল আমাদের দেশে প্রথম বিশ্বযুদ্ধের পরে, স্প্যানিশ ফ্লুয়ের সময়। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেছিলেন, আমাদের দেশেও কোটি কোটি মানুষ মারা গেছিলেন, বেশিরভাগটাই তাদের মধ্যে শ্রমিক। কারণ তখন এই সমস্ত মিডিয়া টিডিয়াও ছিল না, তারা জানতেও পারতেন না যে এই সমস্ত হচ্ছে। সমস্ত কিছু সেই সময় বন্ধ করে রাখলেও প্রোডাকশান চালু রাখা হয়েছিল ব্রিটিশ সরকারের আমলে। সমস্ত কলকারখানায় প্রোডাকশান হচ্ছিল এই কারণে
যে প্রথম বিশ্বযুদ্ধের পরে তখন এমনি ব্রিটিশ সাম্রাজ্যের খুব খারাপ অবস্থা অর্থনীতির দিক থেকে, ভারত একটা বড় জায়গা যেখান থেকে টাকা তারা তুলতো তাদের দেশ চালানোর জন্য, এইখানের অর্থনীতি যদি ভেঙে পড়ে তাহলে তাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য প্রোডাকশান চালু করে রাখা হয়েছিল। সেই প্রোডাকশানের ফলে এই যে হলো মানে মানুষের যে এখন যেটা বন্ধ করতে বলা হচ্ছে, যেভাবে সংক্রমণটা ছড়াচ্ছে ফিজিক্যালি এই কন্টেনশনে এক একজনের সাথে আরেকজনের ইয়েতে, সেইটা হলো শ্রমিকদের মধ্যে কোটি কোটি শ্রমিক মারা গেলেন। এই একই সেদিন সাম্রাজ্যবাদের একটা অন্যরকম রূপ ছিল, এখন সেই রূপটা বদলে গেছে। এখন আর কেউ এই দেশে এসে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে যুদ্ধ বিগ্রহ করে সেই দেশ দখল করেন না, এখন অর্থনীতির মাধ্যমে একটা দেশ আরেকটা দেশকে দখল করে। এই যে দক্ষিণপন্থা কি করে, দক্ষিণপন্থার ঝোঁকটা কি, দক্ষিণপন্থা এখন অত্যন্ত নিজেকে রিফাইন্ড করেছে, নিজেকে বদলেছে। সেই জন্য আমরা তাদের সমস্ত ব্যাপার স্যাপারগুলো সবটা প্রথমে ধরতে পারি না। এই করোনা লকডাউন ইত্যাদি যখন চালু হচ্ছে, প্রথমেই একটা শব্দ আমাদের দিকে ছুড়ে দেওয়া হলো, সোশ্যাল ডিস্টেন্সিং। সবাই আমরা বলছি সোশ্যাল ডিস্টেন্সিং পালন করুন, সোশ্যাল ডিস্টেন্সিং পালন করুন। কেন? কথাটা কি? আমার সাথে আপনার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, যাতে আমি যদি করোনা বা কোভিড-19 ক্যারিয়ার হই সেটা যাতে আপনার কাছে না পৌঁছায়। তাহলে তো প্রথমেই এই ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের কথাটা মাথায় আসা উচিত, প্রথমেই তো আমাদের মাথায় আসা উচিত শারীরিক দূরত্ব শব্দটা, কিন্তু তা তো হলো না। তারা যেন এই শব্দটা আমাদের মধ্যে ছুড়ে দিল যে সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং মানে কি? সোশ্যাল ডিস্টেন্সিং মানে সামাজিক দূরত্ব। কেন আমাদের সামাজিক দূরত্ব লাগবে? সামাজিক দূরত্ব মানে মনের দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্সিং মানে শরীরের দূরত্ব। আমরা সেই জন্য বলছি, আমাদের সংগঠন বলছে, সবাই বামপন্থীরা বলছে যে সারা দেশ জুড়ে শারীরিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু সামাজিক মেলবন্ধন তৈরি করুন, মনে মনে এই মেলবন্ধনটা তৈরি করুন, যেটা দক্ষিণপন্থা না চাইলেও আজকে এই পৃথিবীতে মার্ক্সবাদ সত্যি হয়ে যায়। এই কারণ করোনা আমাদের অনেক গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছে, করোনা আমাদের অনেক ক্ষতি করে দিয়ে গেল, আরও হয়তো অনেক ক্ষতি আমাদের হবে, আরও হয়তো অনেক মানুষ প্রাণ হারাবেন, আরও অনেকে আক্রান্ত হবেন। কিন্তু দুটো জিনিস করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেল, দুটো জিনিস এই লকডাউন আমাদের শিখিয়ে দিয়ে গেল। সেটা হচ্ছে এক, যে যতই আমাদের নানা রকম পদ্ধতিতে আমাদের স্বার্থপর করে দেওয়ার চেষ্টা হোক না কেন, এইটা করোনার সময়, এই লকডাউন সময় এটা আমরা নতুন করে আমাদের সামনে শেখার সুযোগ, আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ এলো যে আসলে একা একা বাঁচা যায় না। একা যদি মানুষ সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ যদি সেলফ সেন্টার্ড হয়ে যেত, আজকে সবাই যদি সেলফিশ হয়ে যেত, সবাই যদি শুধু নিজেরটুকু বাদে বাকি কারোর কথা না ভাবতো, তাহলে কোটি কোটি মানুষ না খেয়ে মরে যেত আমাদের দেশে, কোটি কোটি মানুষ না খেয়ে মরে যেত আমাদের পৃথিবীতে। কিন্তু সেইটা হয়নি, কারণ আপনারা যতই চান না কেন, ওরা যতই চাক না কেন, মানুষের মনুষ্যত্ব, মানুষ তার স্বাভাবিক প্রবৃত্তিগুলো সবটা হারায় না। আর মার্ক্সবাদ মিথ্যে হবে না এই কারণে, কারণ মার্ক্সবাদ মানুষের সেই স্বাভাবিক প্রবৃত্তি, এই আমির বদলে আমরার কথা, সবাইকে নিয়ে বাঁচা, সবাইকে নিয়ে ভালো থাকবার যে একটা স্বাভাবিক প্রবৃত্তি, প্রাথমিক প্রবৃত্তি, সেখান থেকে মার্ক্সবাদের জন্ম। সেই কারণে মার্ক্সবাদ মিথ্যে হতে পারে না। আর দ্বিতীয় যে কথাটা মার্ক্স আমি প্রথমে বলছিলাম, যে তার ছোটোবেলায় তার শিক্ষা ব্যবস্থায় যে কথাটা হচ্ছিল, যে তর্কটা হচ্ছিল, যে ঈশ্বর ধর্ম কি হচ্ছে পারছে, ধর্ম দিয়ে আটকানো গেল করোনাকে, ধর্ম দিয়ে আটকানো যাচ্ছে সংক্রমণকে, যাচ্ছে না। কেউ আমাদের দেশে গোমূত্র নিয়ে রাস্তায় নেমে পড়লেন, আর কেউ মাইকে বক্তৃতা দিয়ে বললেন আল্লাহ আছে আর কি ভয়। যারা বলেছিলেন তারাও কেউ করোনায় আক্রান্ত হয়েছে। আমি চাই সকলের সুস্থতা, তারাও সুস্থ হয়ে আসুক, কিন্তু তারা বুঝুক, যারা রামের নামে আর আল্লাহর নামে প্রতিদিন ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা করছে, প্রতিদিন আমাদের রাজ্যকে, আমাদের পাড়াকে ভাগ করার চেষ্টা করছে, তারা বুঝুক যে সংকটের সময় বিজ্ঞান দিয়ে লড়তে হয়, সংকটের সময় ধর্ম দিয়ে লড়া যায় না। এই শিক্ষাগুলো আমরা যদি না নিতে পারি, সমস্ত সময়ের কিছু শিক্ষা আমাদের নেওয়া উচিত, সমস্ত সময় থেকেই কিছু আমাদের জ্ঞান নেওয়া দরকার, আমাদের কিছু শেখা দরকার। সেই শেখাটা যদি আমাদের না হয়, তাহলে আমাদের সমাজ এগোবে না, আমাদের পৃথিবী এগোবে না, আমাদের সময় এগোবে না। আমি সেই জন্য বেশি কথার মধ্যে যাব না। আমি শুধু একটাই কথা বলছি, সেটা হচ্ছে এই, যে আমাদের রাজ্যের দিকে যদি আপনি তাকান, এই যে হাজার হাজার ছেলেমেয়েরা তাদের পড়াশোনা বন্ধ, কি বললো যে সেমিস্টার একটাই হবে। প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না আমরা, প্রথমে সবাই একটু খুশিই হচ্ছিলাম আমরা যে যাক
একটা যা হয় ছেলেমেয়েরা একটু পরীক্ষা কম দিতে পারলে তো ভালোই লাগবে। পরীক্ষা তো ব্যাপারটা তো ভালো ব্যাপার না, পরীক্ষা ব্যাপারটা যাই হোক, যদি একটু পরীক্ষা কম দেওয়া যায় তো ভালোই। কিন্তু শেষমেশ বোঝা গেল যে 2টো সেমিস্টারের পড়া একটা সেমিস্টারের সময়ের মধ্যে পড়ে তার উপর পরীক্ষা দিতে হবে। সেটা কি সম্ভব? যে যখন পড়াশোনা কার্যত আমাদের থমকে গেছে, এই যে আমাদের রাজ্যে তো দেখছেন কালকে থেকে আর নতুন উৎসব চালু হয়েছে, সেসবের মধ্যে আমি যাচ্ছি না। আর মার্কস টার্কস নিয়ে আলোচনা, তার মধ্যে সমস্ত যাওয়া উচিত হবে না, ঠিকও হবে না। নতুন উৎসব হয়েছে, নতুন দোকান টোকান খুলে দেওয়া হয়েছে, সবাই মিলে লাইন দিচ্ছেন। এখন সে যারা যেটা অভ্যেস আছে, সেটা শরীরের পক্ষে খারাপ, সেটা আমি ভালো খারাপের মধ্যে যাচ্ছি না, সেটা যার যার ব্যাপার। কিন্তু সেইটা যদি খোলা যায়, কেন বলছে? যে কারণ দেশের একটা বড় অংশের টাকা সেখান থেকে কর আসে। পড়াশোনা তো মানুষের মৌলিক অধিকার। বই খাতার দোকান খুলবে না কেন? স্কুল কলেজ বন্ধ থাকতে পারে, স্কুল কলেজে যেতে পারছি না সংক্রমণের ভয়, কিন্তু আমার বাড়িতে বই আছে, আমার বাড়িতে খাতা আছে। সেই খাতা বই যদি ফুরিয়ে যায়, আমার যদি কোনো কলম লাগে, আমার কেউ যদি ছবি আঁকেন, তার যদি একটা তুলি লাগে, তার যদি একটা রং লাগে, আমার যদি একটু মনে হয় যে একটা বইয়ের দরকার, তাহলে তো তার দোকানটাও খোলা যেতে পারত। আমরা সেটা আগে বলিনি, আমরা বলছি না এখনও যে আপনি দোকানপাট সব খুলে দিন বইপত্র, কিন্তু দরকার কোনটা বেশি, আপনার ঝোঁক কোন দিকে বেশি, এইটা হচ্ছে আমাদের কথা। কারণ আমাদের রাজ্যের সরকার আপনি দেখুন, আপনি প্রথম দিকে তো শুরু হলো যে মানে বন্দনা, মানে সবাই অনেকেই ভেসে গেলাম আমরা যে কী ভালো কাজ হচ্ছে। কিন্তু আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে হোয়াই লকডাউন, কেন লকডাউন? লকডাউন এই কারণে যাতে বেশি করে টেস্ট করা যায়। প্রথম থেকে বলছে আমাদের দেশে, যে আমাদের দেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ, এত জনসংখ্যা, সেখানে বাঁচার একটাই উপায় যে ধাওয়া করে টেস্ট করতে হবে। যে আসছে তাকে টেস্ট করলে হবে না, শুধু গিয়ে গিয়ে টেস্ট করতে হবে। হচ্ছে সেটা? আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে টেস্টিংয়ে পিছন দিকে আছে, আর আমাদের রাজ্য শেষ দিক থেকে খুব কম্পিটিশান হচ্ছে, শেষ দিক থেকে ফার্স্ট হওয়ার। টেস্টই হচ্ছে না আমাদের রাজ্যে। উনি এইভাবে ফার্স্ট হবেন, আমাদের রাজ্যে করোনা নেই, এগুলো এইভাবে হয় নাকি? এগুলো হয় না। আপনি কেরালার উদাহরণ দেখুন, গত 3 দিন ধরে একজনও নতুন কোভিড-19 পজিটিভ নেই। কেন নেই? কারণ সেখানকার ব্যবস্থা। আর আমাদের রাজ্যের দিকে আপনি তাকান, আর কেরালার দিকে তাকান, আপনি কেন মার্ক্সবাদ কি, মার্ক্সবাদের প্রয়োগ কি, সব বুঝতে পারবেন। আপনাকে বই পড়ে বুঝতে হবে। এই পশ্চিমবঙ্গ আর কেরালার মধ্যে তফাৎটা আপনি শুধু বোঝার চেষ্টা করুন। এত কথা বলছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে, যদি সত্যি দরদ থাকে আপনি বলুন তো। আমরা বলছি তো, আমরা এই লাইভ স্ট্রিমিং থেকে বলছি, কালকে অবধি, আজকের খবরটা আমি এখনও ভালো করে জানি না, কালকে অবধি যে নোডাল অফিসারকে আপনি নিয়োগ করেছেন পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য, যার সাথে যোগাযোগ করবার জন্য, তিনি ফোন ধরছিলেন না, তার ফোন ঢুকছিলেন না। কেন? এইটা যদি সিরিয়াসনেস হয় তাহলে তো মুশকিল। এই যদি সিরিয়াসনেসের অভাব হয়, তাহলে আমাদের রাজ্য কীভাবে বাঁচবে? আমরা বারবার করে বলছি যে আপনি টেস্টের সংখ্যা বাড়ান, আপনি বাড়াচ্ছেন না। আর এখানে একজন আরেকজনের সাথে খালি চিঠি লিখছে। 10 পাতার চিঠি লিখলে ও 11 পাতার চিঠি লিখে, ও 11 পাতার চিঠি লিখলে 12 পাতার চিঠি লিখে। আপনার চিঠি চাপাটি দেখার জন্য কি আমরা লকডাউন করে বসে আছি নাকি? বাড়িতে টিভি চালিয়ে আপনি কি চিঠি লিখছেন, তার ভাষা কত ভালো, আপনি কি সুন্দর সুন্দর শব্দ লিখছেন, তার জন্য লকডাউন? তার জন্য লকডাউন নেই, তার জন্য লকডাউন না। আমরা বলেছি প্রথম দিন থেকে, এই কথাটা আমাদের সামনে বলে দেওয়া হলো যে রাজনীতি করবেন না। কারা বলল? তারা যারা আসলে রাজনীতির নামে সারা জীবন ভোট করি, তারাই কিন্তু কথাটা মূলত বললো। কিন্তু আমাদের সবাই, আমরা সেটা গ্রহণ করলাম। আমাদের অনেকেই এই কথাটা বলছিলেন আমাদের মধ্যে অনেকে। কিন্তু কথাটা হচ্ছে যে রাজনীতি করবেন না, এই সব বাক্যটা তো মার্কস যদি আপনি বলেন, মার্কসের কথা যদি বলেন, তাহলে তো এই কথাটা খুব একটা দাঁড়ায় না। কারণ ছোটোবেলা থেকে আমরা যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছি, আমরা রাজনীতি বলতে শিখেছি প্রথম কাজ মানুষের পাশে দাঁড়ানো। ছাত্র আন্দোলন করছি, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, তাদের অভিভাবকদের পাশে দাঁড়ানো, সেটাকেই আমরা রাজনীতি বলে চিনে এসেছি। সেই জন্য আমাদের প্রথম দিন থেকে রাজনীতি করতে কোনো অসুবিধা হয়নি। আমরা রাজনীতি করবেন না বলার মাধ্যমে আসলে যে কথাটা অনেকে বলতে চাইছিলেন, ঠিকই সেই কথাটা, যে এই সময় দলমত এই সমস্ত দেখবেন না, অত কাজের কাজটা করুন, সবাই মিলে একসাথে করুন, এই কথাটাই বলতে চাইছিলেন অনেকে। এইটা একদমই ঠিক, সেই কথাটাই তো আমরা বলতে চাইছি, যে এখন এই সমস্ত চিঠি চাপাটির যুদ্ধ ইত্যাদি না করে, কে কত ভালো, এই লকডাউন উঠে গেলে কে কটা ভোট পাবে, এই সমস্ত হিসাব নিকাশ না করে মানুষের জন্য যেটা করবার সেটা করুন। কেরালার থেকে শিক্ষা নিন। কেরালা, বারবার করে বলছি, সেটা কেরালা বলুন, আমাদের দেশের কেরালা বলুন, বা কিউবা বলুন, ভিয়েতনাম বলুন, তারা কোনো
রূপোর কাঠি হাতে নিয়ে বসে নেই, তাদের কাছে মার্কস আছে, তাদের কাছে মার্কসের চিন্তা আছে, তার প্রয়োগ আছে, সেই জন্য সেই দেশগুলো পাচ্ছে, সেই জন্য কেরালা পাচ্ছে। কেরালার পরিযায়ী শ্রমিকদের ওইভাবে মন্ত্রী দাঁড়িয়ে থাকছেন দেখছি আমরা রেল স্টেশনে, তাদের সি অফ করবার জন্য সবাইকে বাড়ি পাঠানো হচ্ছে, যা যা রিলিফ দেওয়া হয়েছে তার ছবি আপনারা দেখেছেন, সেসবের মধ্যে আমি আর যাচ্ছি না। বাংলার প্রচুর শ্রমিক সেখানে থাকে বলে বাংলা ভাষায় বন্ধু বলে একটা প্রকল্প তারা চালু করলেন, যেখানে বাংলা ভাষায় সবটা হচ্ছে, যাতে তারা মনে করতে পারেন যে আমরা নিজেদের ঘরে আছি। এইসব আরও কথা বলতে থাকলে সারাদিন লেগে যাবে সে সমস্ত, আমি তাই সেসবের মধ্যে আর যাবো না। আমি শেষ করব এই কথাটাই বলে যে ওই যারা বলছিলেন যে বলে চলেনও এখনও যে মার্ক্সবাদ সমাজতন্ত্র তার মডেল আজকের আর চলে না, এই সংকট, এই করোনার সংকট আমাদের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে মার্ক্সবাদ নিজেকে ক্রমশ বদলায়, সমাজতন্ত্রের মডেল আমাদের বামপন্থা তাকে নিজে ক্রমশ আমরা বদলাতে থাকি, কিন্তু সেই তার যে মূল কথা সেটা এই সংকটের মধ্যে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি যে সেইটাই অভ্রান্ত, যে যাদের শ্রমে দেশ চলে, যাদের পরিশ্রমে দেশ চলে, তাদের পাশে দাঁড়ান, তাহলেই সেই দেশ, তাহলেই সেই পৃথিবী ভালো থাকবে। এইটাই হচ্ছে আমাদের মূলত কথা। আমি আর বেশি কথার মধ্যে যাব না, আমি শুধু একবার দেখে নিই যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেটার একটু আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি জানি না অনেকক্ষণই বলেছি বোধহয়, প্রায় 41 মিনিট। ঋতঙ্কর লিখেছে, কোনো প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই বাজার যেভাবে ভেঙে পড়েছে মার্ক্সা বহুদিন আগেই বলে গেছেন, এই পরিস্থিতিতে বুর্জোয়ার কেনসিয়ান থিওরিকে কাজে লাগিয়ে পুঁজিবাদকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সফল হতে পারে। দেখ ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি, আমরা জানি না কি হবে, অনেক রকম সম্ভাবনাই আছে। সম্ভাবনা তো এও আছে যে মানুষ যে প্রবল সংকটে পড়ছেন, আমাদের দেশটাও আমরা দেখতে পাচ্ছি, আমাদের রাজ্যটাও দেখতে পাচ্ছি, সারা পৃথিবীটাও আমরা আজ করতে পারছি। মানুষ যে প্রবল সংকটে পড়ছেন, মার্ক্সের লেখাপত্র পড়লে তো এইটাও আজ করা যায় যে এই সংকটের মধ্যে থেকেই নতুন সম্ভাবনার বীজ তৈরি হয়। এই সংকট থেকেই মানুষ বুঝতে পারতে পারেন, সমস্ত মানুষকে আমরা বোঝানোর ক্ষেত্রে সফল হতে পারি যে আসলে দক্ষিণপন্থা, আসলে পুঁজিবাদ এই সবটা আপনার সাহায্য করছে না, আসলে আপনাকে আমাদের সাথে আসতে হবে, আমাদের পথে আসতে হবে, অনেক কিছুই হতে পারে। সুতরাং সেই সম্ভাবনাও খোলা আছে। সুতরাং কি হবে সেটা আমরা এক্ষুনি বলতে পারছি না, সেটা কেউই নিশ্চিতভাবে আমার বিশ্বাস এইভাবে বলে দেওয়া যায় না। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই থিওরিকে কাজে লাগাতে পারবো কি না। আজ থেকে 183 বছর আগে তার একটা থিওরি, সেইটাকে আমরা কাজে লাগাতে পারবো কি না সেইটার দায় আমাদের উপর, তার প্রয়োগ আমরা করতে পারবো কি না সেটার দায় আমাদের উপর। মুখ্যমন্ত্রী যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার এগিয়ে দেওয়ার কথা বলে সেটা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে কতটা হস্তক্ষেপ বলে মনে হয়? আমি বলেছি, আমি সেটা নিয়ে আলোচনা করছিলাম যে সেমিস্টার ইত্যাদি নিয়ে স্বাধিকার তো বটেই, কারণ একটা ইউনিভার্সিটি সে তো তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে, এটাই তার পরিচিতি, এটাই তার চরিত্র। এখন আমাদের রাজ্যে তো ওই সমস্ত স্বাধিকার সবটা অনেক দিন আগেই সে সমস্ত গোল্লায় গেছে, কারণ তো আছেই কথা, একটাই পোস্ট, বাকি সব জানি আমরা সেটা। সেই জন্য সুতরাং সে কিন্তু ঠিকই, কথা তো ঠিকই যে ইউনিভার্সিটির সিদ্ধান্ত তো ইউনিভার্সিটি নেবে, কারণ আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেই ইউনিভার্সিটি একটা কথা বললে বুঝতে সুবিধা হবে। সেই ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, সেখানেও একটা কথা হচ্ছিল যে অনলাইন ক্লাসের ব্যবস্থা ইত্যাদি শুরু করা। তখন আমাদের ইউনিভার্সিটি যারা কার্যকর্তা আছেন, ভিসি ইত্যাদি, তাদের যে কমিটি, তারা বসে একটা আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন এইটাই, যতদূর আমি জানি, যে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রের অ্যান্ড্রয়েড অ্যাক্সেস এবং ইন্টারনেটের অ্যাক্সেসের ব্যবস্থা করতে পারছি না, ততক্ষণ আমরা এটা শুরু করবো না। যদি পারি আমরা তাহলে এটা করবো, এটাই স্বাধিকার, এইকেই তো স্বাধিকার বলে। সে তো আমাদের রাজ্যে অনেক দিন আগেই সেই সমস্ত ভুলুণ্ঠিত। আর কি কোনো প্রশ্ন আছে? আর তো এদিক অনেক নিচে হয়ে গেছে দেখতে পাচ্ছি। বর্তমানে দেশব্যাপী রাজনৈতিক রুচিবোধের অবক্ষয় কতটা ভয়ঙ্কর? ঠিকই, আমি সব প্রশ্নের এখন বিস্তারিত উত্তর দিতে হলে এটা 1 ঘন্টা অবধি চলে যাবে, সেটা আমি আর চাইছি না। কিন্তু এ তো আপনারা জানেনই, যিনি প্রশ্ন করেছেন সায়ন মণ্ডল বোধহয়, তো যে প্রশ্ন করেছে সেও জানে উত্তর, যে কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের দেশের রাজনীতির রুচিবোধ। সেইটা যারা সেই রুচিবোধের সর্বনাশ করছেন, সেই দায়িত্ব তাদের, এবং আমাদের দায়িত্ব হচ্ছে এইটাই, এবং মানুষের দায়িত্ব হচ্ছে এইটাই, যে যারা রাজনীতির যোগ্য নয়, যারা মানুষের কাজ করবার যোগ্য নয়, যাদের সেই রুচিবোধের অভাব আছে, তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। এবং তার জন্য এসএফআইয়ের প্রথম এবং প্রধানতম দায়িত্ব, যেটা আমরা বারবার করে বলছি, যে ভালো ছেলে মেয়ে শব্দটা মানে এই নয় যে পড়াশোনায় ভালো, খুব ভালো দেখতে, ভালো জামা কাপড় পরে, ভালো কথা বলে, না। এই রুচিবোধ,
এই মূল্যবোধ সম্পন্ন, এই রুচিবোধ সম্পন্ন ছেলেমেয়েদের আরও বেশি করে রাজনীতিতে নিয়ে আসা, আরও বেশি করে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতির কাছে নিয়ে যাওয়া, তাদের মার্ক্সের সাথে পরিচয় করিয়ে দেওয়া, মার্ক্সের কথাবার্তার সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া, এইটাই আমাদের কর্তব্য। সেটা সায়ন মণ্ডল যিনি প্রশ্ন করেছেন তিনিও নিশ্চয়ই করবেন, সেই চেষ্টাতেই নিশ্চয়ই ওরাও আছে, সবাই দমদমের কমরেডরাও সেই চেষ্টাতেই আছে, আমাদের সারা দেশ জুড়েই সেই কথাবার্তা হচ্ছে, আমি আর কথার মধ্যে যাচ্ছি না। সুতরাং আমি আবার শেষবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে সারা দেশ জুড়ে যেই কাজ যারা করছেন, আমি তাদের বামপন্থীদের পক্ষ থেকে যে কাজটা করছেন, অন্যান্য যারাও এই কাজ করছেন মানুষের সাহায্য করবার, সেইটা আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেলাম জানাচ্ছি। আর শেষ করব যেটা নিয়ে, যেহেতু মার্ক্সের বিষয়, এখন আমাদের তো একটা ধারণা আছে যে মার্ক্স সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, যারা এই সমস্ত রাজনীতি করেন, রাজনীতির কথাবার্তা বলেন, তাদের সম্পর্কেও একটা ধারণা আছে। আমি একটা কবিতা কটা লাইন বলে আমি শেষ করতে চাই। এটা আমি সত্যিই জানতাম না, আমি কালকে যখন বললো ওরা আমাকে এটা নিয়ে একটু কথা বলতে, আমি তখনই একটু নাড়াচাড়া করে এটা খুঁজে বার করলাম। এটা আজকালের ভোলানাথ ঘড়ই বলে আমাদেরই খুব পরিচিত একজন সাংবাদিক, তার একটা রিপোর্ট থেকে আমি পেলাম যে ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায় বলে একজন ভদ্রলোক, তার একটা বইও আছে, যে বইটার নাম সম্ভবত মার্ক্সের কবিতা ইত্যাদি এরকম একটা কিছু নাম। তিনি মার্ক্সের কবিতাগুলোকে বাংলায় অনুবাদ করেছেন, ও খুব সুন্দর অনুবাদ করেছেন, মানে খুবই যথাযথ প্রায় সেই অনুবাদগুলো করেছেন। সেইটা আমি দেখছিলাম নেড়েচেড়ে, সেইখান থেকে আমি দুটো কবিতার দুটো লাইন আমি খুঁজে বার করলাম, যে লাইন দুটো সেদিনের মতো আজকেও একই রকম প্রাসঙ্গিক, এবং মার্ক্স কীভাবে মার্ক্স হয়ে উঠলেন সেইটা বোঝার জন্য এই দুটো লাইন আমার মনে হয় খুব বুঝতে সুবিধা হবে সবটাই। যে সেখানে মার্ক্স লিখছেন, ডেকে আনো কিছু রাত পরীদের আলো, দেবদূত বড় জীর্ণ অসহায়, গেও ভূত ওই